Hey everyone, Assalamualaikum. Welcome to another vlog. আজকে নতুন একটা বাইক নিয়ে বাইকটার একটা ওভারভিউ দিতে বা বেসিক একটা রিভিউ করতেও বলা যেতে পারে। আমার কাছে আছে এখন হোন্ডা এক্সব্লেড। যাই হোক, কারণ আমরা কথা না বলাই ভিডিওটা স্টার্ট করি। তো এক্সব্লেডের যদি প্রথম কথায় আসি, সেটা হচ্ছে এটা একটা কমিউটার সেগমেন্টের বাইক, বাজেট রেঞ্জের একটা বাইক। 160 সিসির একটা কার্বোরেটর ইঞ্জিন। এই বাইকটার দাম কিন্তু অনেক কম। লাস্ট যখন এটা মার্কেটে ছিল 1,92,500 টাকাতে এই বাইকটা গিয়েছে। তার মানে আমার জানা মতে 160 সিসির সবচেয়ে কম টাকার বাইক হচ্ছে এটা। অবভিয়াসলি হোন্ডা একটা জাপানিজ ব্র্যান্ড, এটা ব্র্যান্ড অরিজিন জাপান, কিন্তু ম্যানুফ্যাকচার করে বাংলাদেশ, এবং এটা বাংলাদেশে এসে অ্যাসেম্বল হয় পার্টসগুলো আনার পরে। কিন্তু জাপানিজ একটা ব্র্যান্ড এত কম দামে পাওয়া, এটা আসলে একটা গুড ডিল, কারণ এই রেটের একটা ইন্ডিয়ান বাইকে পাওয়া যায় না, আরও বেশি পড়ে। তো সেই হিসেবে এটা একটা গুড ডিল বলা চলে। এখানে 5 হ্যান্ডেলবার দেওয়া আছে। হ্যান্ডেলটা বেশ চওড়া, যেটা আমার কাছে মনে হয় যে লং ড্রাইভের ক্ষেত্রে বেশ সাপোর্ট দেয়, কারণ লং ড্রাইভের জন্য আসলে যাই বলেন না কেন, একটু ওয়াইড হ্যান্ডেল হলে মানে চালায় একটু মজা পাওয়া যায়। যেমন যেটা আমি পালসারে ফিল করি যে হ্যান্ডেলবারটা এতটা ওয়াইড না। তো এখানে গিয়ার ইন্ডিকেটার দেওয়া আছে, খুব ভালো মতোই দেখতে পাচ্ছেন, ডিজিটাল একটা মিটার। তো এখানে গিয়ার ইন্ডিকেটার আছে, তার সাথে হচ্ছে স্পিড মিটার আছে, ওডোমিটার আছে, অ্যান্ড এখানে আরপিএমের জন্য ডিজিটাল একটা মিটার আছে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই যে দুইটা ইন্ডিকেটারটা একদম উপরে হেডলাইটের সাথে দিয়ে দিচ্ছে, দ্যাটস রিয়েলি গুড। তো এখানে বাটন হিসেবে কী কী আছে দেখি। বাটন হিসেবে আছে সেলফ স্টার্ট, আর এটা হচ্ছে ইমার্জেন্সি ইন্ডিকেটার। দেখতে পাচ্ছি দুটো ইন্ডিকেটার একসাথে জ্বলছে, সরি 4টা ইন্ডিকেটার একসাথে জ্বলছে। তো ইমার্জেন্সি ইন্ডিকেটারটা আসলেই কাজে লাগে, তো এটা আলাদাভাবে করে নিতে হয়, কিন্তু এই বাইকে ডিরেক্ট দিয়ে দিয়েছে। হেডলাইটের জন্য আলাদা কোনো সুইচ দেয় নাই। এখানে হাইলোয়ের জন্য একটা সুইচ আছে, পাঁচ লাইট আছে, হর্ন অ্যান্ড ইন্ডিকেটার লাইট। বলা প্রসঙ্গ, এটা হোন্ডা এক্সব্লেডের কোন ভার্সনটা? এটা অবশ্যই হোন্ডা এক্সব্লেডের ভার্সন 1, কারণ ভার্সন 2 মার্কেটে রিসেন্ট আসছে, অ্যান্ড ভার্সন 1টা মার্কেট থেকে এখন আনঅ্যাভেলেবল করে দিচ্ছে, হয়তো পরবর্তীতে পাওয়া যেতে পারে। ভার্সন 1-এর সাথে ভার্সন 2 এর মেজর পার্থক্য করছে হলো সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে। এটাতে দাম প্রায় বেশ খানিকটা বাড়াই দিয়েছে, 2,32,000 টাকা করেছে সিঙ্গেল চ্যানেল এবিএস ফ্রন্টে, অ্যান্ড এখানে হচ্ছে ডিস্ক দিয়েছে। আর এখানে এটা আছে হলো সিঙ্গেল চ্যানেল ডিস্ক, অ্যান্ড পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। মিররের ভিউটা ইজ ফাইন, বাট হচ্ছে এতগুলো শেপ না করে যদি একটু রাউন্ড হইতো বা শেপগুলো কমায় দিত, আমার কাছে মনে হয় একটু বেটার লাগতো। হোন্ডার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্লাসটা খুবই স্মুথ হয়। সুজুকির ক্ষেত্রে যেটা দেখি যে গিয়ার শিফটিংটা হার্ড হয়, হোন্ডার ক্ষেত্রে সেই ঝামেলাটা নাই। হোন্ডার ক্ষেত্রে গিয়ার শিফটিংটা অনেক ইজি অ্যান্ড সুপার স্মুথ, যেটা বলে আর কি। এখানে একটা বিশাল আকার ট্যাঙ্ক দেওয়া, কিন্তু ট্যাঙ্কটা আসলে বিশাল আকার না, ওপরে হচ্ছে প্লাস্টিকের কিট দেওয়া, অ্যান্ড এটার মিডলে যে ট্যাঙ্কটা আছে সেটা হচ্ছে 12 লিটারের ক্যাপাসিটি নিয়ে আসছে। এই বাইকে কোম্পানি ক্লেম করে যে আপনি সিটিতে 45 মাইলেজ পাবেন এবং হাইওয়েতে 50+ মাইলেজ পাবেন। তো আমি মাত্র জিজ্ঞেস করলাম যার বাইকটাকে, সে এটাই বললো যে বাইকে মাইলেজ 50-এর উপরেই যায়, নিচে থাকে না আর কি। তো গ্রামে এমনিতে মাইলেজ একটু বেশি পাওয়া যায়। তো 160 সিসির একটা বাইক, এরকম পারফরমেন্স, জাপানিজ ইঞ্জিন, তার সাথে যদি 50+ মাইলেজ পাওয়া যায়, ইজ গুড এনাফ। আর কি লাগে বলেন? কিন্তু বাইকটাতে একটা ইস্যু, সেটা হচ্ছে যে এখানে সিঙ্গেল হর্ন দেয়। সাউন্ডটা শুনে বুঝতে পারছেন, সিঙ্গেল হর্নটা কিন্তু একটু প্যারাগ্রাফ গ্রামের জন্য ঠিকঠাক থাকলে, হাইওয়ে বা বড় রোডে গেলে এই হর্নটা কোনো কিছুই না। বড় বড় গাড়ির চাপে ছোটো ডাবল একটা হর্ন দিলে মেবি একটু বেটার হতো। তো সেই জিনিসটা আমি মিস করতেছি বাইকটাতে। এখানে দাঁড়ায় আমরা একটু বাইকের ওভারভিউটা দেখি, আসলে এই বাইকের আউটলুকটা কী অবস্থাতে আছে এবং কী কী ক্লেম করছে বাইকটা। সবচেয়ে মজার বিষয় যেটা হলো, এটার ফ্রন্টের লুকটা খুবই গর্জিয়াস অ্যান্ড অ্যাগ্রেসিভ একটা লুক দেয় হচ্ছে এটার হেডলাইটটা। তো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টে হচ্ছে এমআরএফের একটা টায়ার দেয়া, যেটা হচ্ছে 80/100 সেকশনের, বাট নর্মালি এখন এই রেঞ্জে 90 সেকশনের টায়ার দেওয়া থাকে, বাট এখানে 80। ডিস্কটা বেশ বড় একটা ডিস্ক দিয়েছে। ফগলাইটটা এক্সট্রা ইনস্টল করা, বাট খুবই মিনিমাল একটা ফগলাইট, মানে বেসিক ইউজের জন্য, খুব বেশি কার্যকরী না। কিট আছে এখানে, যেটাকে বলা ইঞ্জিন গার্ড হিসেবে বলা যেতে পারে। তো ইঞ্জিনের সামনে হচ্ছে একটা কিট দিয়ে দিচ্ছে প্লাস্টিকের, বেশ বড় সড়ো কিট কিন্তু এটা। আর এখানের সাসপেনশনটা বেশ হেভি,
বড় একটা সাইলেন্সার পাইপ দেওয়া, ডাবল পাইপ একসাথে অ্যাটাচ করা, এখানে বেশ হেভি। এখানে যদিও সাউন্ডের কোনো পরিবর্তন হয় না, বাট ডাবল সাইলেন্সার দেওয়া। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এর সিট ক্যাপাসিটিটা। নর্মালি এখন সব বাইকগুলোতে সিট কাটা থাকে বলে অবজেকশন থাকে, যারা আসলে একটু গ্রামে চলাচল করে, একটু কমফোর্ট সিট চান জার্নির জন্য, তাদের জন্য আসলে হাতে গোনা কয়েকটা বাইক আছে। পালসার আছে, তারপরে হচ্ছে FZS ভার্সন 3 আছে, 4V আছে, অ্যান্ড এক্সব্লেড আরেকটা। কারণ এই হাতে গোনা কয়েকটা বাইকের মধ্যে এইটাও একটা, যেটার সিটটা বেশ বড় সড়ো বাইক এবং খুব আরাম করে বসা যায় আর কি। আমি একটু ব্যাক লুকটাতে আসি। এখন এক্ষেত্রে আমার একটু আছে যে ফ্রন্টটা যেরকম হেভি অ্যান্ড ওইটি করছে, সেই তুলনায় ব্যাকটা একটু মানে পাতলা করে ফেলছে। যদিও এখনকার বাইকগুলোতে মোস্ট অফ এটা করে, কিন্তু নেকেড স্পোর্টস বাইকের সাথে এটা কম্পেয়ার না করলে পিছনটাও যদি একটু মানে এত পাতলা না করে একটু হেভি করা হতো, আমার কাছে পছন্দ হতো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত চয়েস আসলে। পিছনে MRF-এর 130, 70, 17 একটা টায়ার দেয়া, একটা মোটা টায়ার দেয়া, অ্যান্ড এখানে হচ্ছে এক্সট্রা একটা গার্ড লাগানো যেন কাদা বা ময়লা না ছিটে। বাইকটা ডিজিটাল নাম্বার প্লেট এখনও আসেনি, কারণ খুব বেশি চড়া হয় নাই, নাম্বারটা এখনও আটকায় আছে। সামনে যদি দেখি, এটা হচ্ছে 5 গিয়ার বক্সের একটি ইঞ্জিন। তো এটা সামনে, পিছনে কোনো গিয়ার কমানোই নাই, এটা দিয়েই আর কি গিয়ার আপ অ্যান্ড ডাউন করতে হয়। এটা অনেকে প্যারা খায় জুতা নষ্ট হওয়ার ভয়ে, কিন্তু এটা আসলে বর্তমান সময়ের সাথে এটা অ্যাটাচ করে নিতে হবে, এটার কিছু করার নাই। আর এখানে চেনের যে জায়গাটা, সেই জায়গাটা ওপেন থাকে। এখন মোস্ট অফ দ্য বাইকে এটা ওপেন, এখানে আসলে চেনের জন্য চেন কভার আলাদা দেওয়া থাকে না। তো এই বাইকেও তার ব্যতিক্রম কিছু হয় নাই। এই বাইকেও হচ্ছে চেনের এই স্পেসটা ওপেন রাখা হয়েছে, যদিও একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ। এটা ক্লিন করা, চেন লুপ দেওয়ার জন্য অনেক ইজি। আর আবার ধুলাবালি টানতেছে বা ময়লা হচ্ছে বেশি, এটা একটা ব্যাড সাইড। এখানে দেখতে পাচ্ছি বাইকের চোখটা হচ্ছে বাম সাইডে কোনা করে দেওয়া আছে, অ্যান্ড এখানে কিন্তু সিঙ্গেল স্পার্ক প্লাগ, এখানে ডাবল স্পার্ক প্লাগ দেওয়া নাই, জাস্ট ওই পাশে একটা স্পার্ক প্লাগ আছে, এখানে ডাবল নাই। সো তেলের সুইচটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে অন, এটা হচ্ছে অফ, অ্যান্ড এটা হচ্ছে রিজার্ভ। তো বেশ হার্ড হয়ে আসছে সুইচটা, মানে খুব বেশি আপ ডাউন করানো হয় না সেই হিসেবে। দুই সাইডের সাসপেনশন না দিয়ে টেলিস্কোপিক সাসপেনশন দেয়া রয়েছে, যেটা মাঝখানে থাকে, অ্যান্ড এটা কিন্তু স্পোর্টস বাইকগুলোতে বা আপার লেভেলের যে কোনো বাইকে টেলিস্কোপিক ইউজ করে। তো সেই হিসেবে এটা খুবই জোস একটা জিনিস এবং কমফোর্টের দিক থেকে সেরা একটা জায়গা দখল করে রাখছে। সো এই তো বাইকের ওভারভিউ তো দেখা হয়ে গেল। এখন চলুন বাইকটা একটু চালাই, বাইকের পারফরমেন্সটা একটু টেস্ট দিই, ব্রেকিং অ্যান্ড থ্রোটল পাওয়ারটা। ফার্স্ট গিয়ারে আছে, আমি একটু কাউন্ট করবো আসলে, দেখি এটা কী পরিমাণ স্পিড প্রোভাইড করে শর্ট টাইমে। ওকে, লেটস ডু। টায়ারটা হালকা স্কিড করছে, বাট 80-90 খুব হার্ডলি ব্রেক করলে এটা হওয়াটা স্বাভাবিক। চলুন আমি আরেকটা রিটার্ন দিব, আমি ব্রেক টেস্ট করবো। কারণ 80-তে ব্রেক টেস্ট আসলে মন মতো হলো না, কারণ ওভার স্পিডে ব্রেক ধরলে একটু স্কিড করবে, বাট খুব স্মুথলি কন্ট্রোল হয়েছে আমার কাছে মনে হচ্ছে। ব্রেক করি, দুই চাকারই স্কিড করার পসিবিলিটি অনেক বেশি থাকে। এটা কেন আমি বুঝতে পারছি না, ট্রাই পিছনের চাকাটা স্কিড করাটা স্বাভাবিক, বাট দুটো একসাথে স্কিড করার তো রিস্ক হয়ে যায়। চেক যেটা স্কিড করছে কিনা, হালকা স্কিড করছে, যেটা বোঝা যাচ্ছে না, কারণ আমি তো ধরে ধরে ছাড়ছি। ইয়েস 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 ইয়েস, সামনের চাকা স্কিড করতেছে। লুক লুক লুক, 40 স্পিডে আমি বারবার ধরা ছাড়ার পরেও এই একটা স্পিড, এই একটা স্পিড, ডাবল স্পিড করছে এখানে। আর পিছনের চাকার কথা তো বলাই যাবে না, কারণ স্বাভাবিক কথা, 40 স্পিডে যদি পিছনের ব্রেক হার্ড ধরা যায়, এটা স্পিড করাটা স্বাভাবিক। চলেন এটা ট্রাই মারি।
দেখা যায়। ইয়েস, আমি 40-তে ব্রেক করছি, শুধু পিছনেরটা। এখান থেকে স্কিড করা শুরু হয়েছে, বাইকটা থামছে হচ্ছে এই জায়গাতে, কমপক্ষে 15 ফিটের মতো জায়গায় স্কিড করছে। ভিডিও করতেছি, হয় না। তো শুধু ভালো গুণ বলবো, খারাপ গুণ বলবো না, তা তো হয় না। বাইকের পারফরমেন্স ইজ সুপার গুড, বাট কন্ট্রোলিংয়ে একটু ল্যাকেন্সি আমি পেলাম, যে জিনিসটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। কারণ স্পিড মোটামুটি 80-85 পর্যন্ত মানে ইনস্ট্যান্ট স্পিড আসতেছে, বাট ব্রেক করলেই কেন জানি হচ্ছে 2 চাকায় স্পিড করতেছে। দুইটাই যেহেতু নতুন একটা টায়ার, এখানে 9400 কিলো চড়া একটা বাইক, তো টায়ার ওকে, ব্রেকিং ওকে, সব কিছুই নতুন। এই অবস্থাতে যদি আমি ব্রেক করলেই যদি চাকায় স্পিড করে, আমি খুব স্মুথভাবে যদি আমি তারপরেও ব্রেক করতেছে, আমি কতবার ছাড়ছি, আমি আপনার একটু আমার হাত দিকে ফলো করেন, চলুন। স্পিড কিন্তু বেশি না, 30, 35 বা 40। আমার হাতের দিকে ফলো করেন, তাইলে আমি বলে দিচ্ছি যে কয়বার স্পিড করছি। দেখাই, আমি 30 স্পিডে 4-5 বার আমি হচ্ছে ছাড়ছি, তারপরেও এই একটা, এই একটা, এই একটা, এটুকুর মধ্যে 3টা স্পিড করছে, যেখানে আমি পিছনের ব্রেক সমানভাবে ধরছি। কিন্তু নর্মালি এটা হওয়া উচিত না, কারণ যখন আমি 30-40 স্পিডে সামনে পিছনের ব্রেক আমি একসাথে ধরবো, বাইকটা ঠিক এইভাবে দাঁড়ায় যাবে, একদম সিম্পলি এইভাবে দাঁড়ায় যাবে। কিন্তু সেই জায়গাটা থেকে হতাশ করলো এক্সব্লেড। তো যারা এক্সব্লেড কিনতে চাচ্ছেন বা এক্সব্লেড কিনবেন, ওভার স্পিডে ব্রেকিংয়ে অ্যান্ড কন্ট্রোলিংয়ে কিন্তু প্যারা খাবেন, এটা আমার কাছে মনে হচ্ছে। আমি জানি না, এটা হয়তো বা আমার কোনো ফল্ট হতে পারে, আমার হাতে এটা হতে পারে, অন্য কারো হাতে নাও হতে পারে। তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বেশ কয়েকটা বিষয় দেখাইলাম, আর দেখানোর পরে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা ব্রেকিং নিয়ে একটু অভিযোগ থেকেই যাই। বাট হোন্ডা একটা জাপানিজ ব্র্যান্ড, সেই হিসেবে আসলে কন্ট্রোলিংটার দিকে সবার আগে ফোকাস করা উচিত। হয়তোবা এটা বাজেট রেঞ্জে আমাদের মধ্যবিত্তদের জন্য একটা ভালো বাইক হিসেবে অফার করছে, কিন্তু সেটা করতে গিয়ে যদি আমাদের দুর্ঘটনার শিকার হতে হয়, সেটা কখনোই কাম্য না। সেই অবধি নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।